দেখেছেন না ট্রাক কত সুন্দর দেখেছেন? রাশিয়া থেকে ট্রাক কেনেন, ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন? আর দেখেছেন মুখে হাসি ফুটেছে, এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে। আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আগে কেছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না, আমরা ভারতকে বন্ধু মনে করার কোনো ঠেকা নেই। ভারত বাংলাদেশের 64টা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে, তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে। সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায়। একবার এই কাজ করে দেখেন, দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে। আমরা যেভাবে হাসিনার রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না, ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন, তাহলে দেখবেন সোজা। ভারতে কেউ শপিং করবেন না, ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না। ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে। আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের। এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝড়। ভারতের আরেক সেবাদার ওয়াকার। আমার কথা অনেকেই বিশ্বাস করেন না, অনেকেই আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি। এখন দেখেছেন তো, এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল। অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন, তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন। রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি। ওয়াকার সাহেব ভারতের প্রতিশোধ নেয় বিডিআরে হত্যাকাণ্ড কইরা, 57 জন সেনা অফিসারকে হত্যা কইরা। শুধু তাই না, বিডিআরের গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে, তাই তারা কাঁঠাল রানীকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায়, পোশাক বদলায়। দেখেন হাসিনার দাসত্ব। আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি, আমরা আবার বিডিআরকে তার আসল নামে ফেরত নিয়ে যাব। বিডিআর নামে পরিচিত হবে, তাদের আধুনিক অস্ত্র দেব, ফেরায় দেব তাদের গৌরবের ইউনিফর্ম। এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের 2001 সালের কথা মনে থাকবে, আর পাতলা পায়খানা হয়ে যাবে। এইটা আমাদের প্রথম কৌশল। দেখেন ভারতের সেনা প্রধানের বক্তব্য। I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time. 5 আগস্টের পর 5 মাস হয়ে গেল, ভারত তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে, এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবাদাস ওয়াকার। আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই, অনেকেই আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি। এখন দেখেছেন তো, এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল। অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন, তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন। রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি। ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস 2 দিনে ছাড়তে পারেন নাই, অথবা আপনাকে ভারতের সেনা প্রধান ফাঁসাইয়া দিছে, যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে, এটা জনমনে ছড়ায় দেওয়া যায়। এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা। এভাবেই গত 5 মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে, এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু। এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর ফুফাতো বোনের জামাই সেনাপ্রধান ওয়াকার সাহেব। আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই, আর ভারতের দালাল বাঙ্গু এলিটেরা বৈশা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে। প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফায়াজ করিমের মতো। এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে। এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক, আওয়ামী লীগের লোকেরা লুকে আছে, দেখেছেন? ফ্ল্যাট মালিক কে? ফ্ল্যাট মালিক হচ্ছে মাহবুব শামস চৌধুরী, মেজর জেনারেল। জি। উনি এখন বর্তমানে কোথায় আছে? উনি এসএফএস এসএসএফ আছে, ডিজি। জি। এক্সকিউজ মি, কেউ যদি থেকে থাকেন আসেন, কথা বলেন, বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো। না না, বলেন কে? বলেন। তো এখন কি করা লাগবে আমাদের এই সেনাবাহিনী নিয়ে? এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায়। ভারতের সামরিক শক্তি আমরা জানি, সেটা ওয়াকার সাহেবও জানেন। সামরিক বিষয় তাই এখানে বলতে চাই না, আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব। তবে এটা বলতে পারি, আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক
যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে, মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে তো ফুটাতে টুটাতে হবে আর কি, বুঝছাও। আর বলিছি এটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী, তাইলে আমাদের পাতলা পায়খানা চলতে থাকবে। ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে, রাশিয়া থেকে কিনেছে সুখাই যুদ্ধ বিমান। আমাদের তো রাশিয়া ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সাথেও ভালো, তুরস্কও আছে। ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে করলে, এখন বুঝতে পারছেন তো কেন তারা ভেটো দেয়? এই কূটনীতির কারণে, কারণ ওরা চায় আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা দাসী হিসেবে থেকে যায়। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে। দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে আর কোনো দেশই পাত্তা দিবে না। ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে, দেখেন তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলে। I mean, I think I'm 1/5 of the world's population. I am what today the 5th or 6th largest economy in the world. I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices, and my choices will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests. There is no country in the world which disregards its interests. সার্ক চালু হইলে দেখবেন ভারতের পায়জামা ঢিলা হয়ে গেছে, ওর ফিতা খুঁজে পাচ্ছে না। সাথে আমরা অবজারভার হিসেবে নিব চীন, রাখাইন, এইসব দেশকে, তারা খুশি হবে। আফগানিস্তানকে নিব, রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে। আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো। আগে কইছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না, আমরা ভারতকে বন্ধু মনে করার কোনো ঠেকা নাই আছে, ওরাই তো মনে করে না। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা 18 কোটি মানুষের একটা বাজার, পৃথিবীর 8ম বৃহত্তম বাজার, আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে 25তম। আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে, সবাই। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল। বিগত 5 বছরে, বিশেষ করে কোভিডের পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন। দেখেন, শুধু 2022 সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল $14 বিলিয়ন, আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র $2 বিলিয়ন। মানে হইল হাসিনা বাংলাদেশের টাকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল। না হলে ভারতের এত দুঃখ কারণ দেখি না। ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান, লাগলে আমাদের পক্ষে বেশি হবে, কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের 10 গুণ। আমরা যা ভারত থেকে কিনবো, ভারতের আমাদের 10 গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে। ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো। ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল, তুলা, পশুখাদ্য, মোটরযান ইত্যাদি। এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব। আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো, আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হলে আমরা দরকার হলে রাস্তায় নামবো, আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার, ভারতের একচেটিয়া আমদানি বাদ, লাগলে চীন থেকে আমদানি হবে, লাগলে রাশিয়া থেকে আমদানি হবে। ওদের সাথে ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না, তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে। আর আমাদের সাথে ফাজলামি করলে আমরা চীনকে দিয়ে ভারতের কান চুলকাইতে পারবো। তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি, বুঝছাও। আর বুঝেছেন তো, আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেনা লাগবে। এই যে দেখেছেন না ট্রাক কত সুন্দর, দেখেছেন? রাশিয়া থেকে ট্রাক কেনেন, ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন? দেখেছেন মুখে হাসি ফুটেছে। এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে রাশিয়ার ট্রাক দিকে। তা আমাদের ভারত নীতি খুব সোজা। 1971-এর পর থেকে আওয়ামী লীগ যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে। ভারত যদি কোনো চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেবো। ভারত বাংলাদেশের 64টা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে। সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায়। একবার এই কাজ করে দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে। আমরা যেভাবে হাসিনা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম না, ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন সোজা। ভারতে কেউ শপিং করবেন না, ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না। ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে। আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের। এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝরঝরা। সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে 1137 কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। কি আর করবো, কি আর বলবো, বুঝতে পারছি না। জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় 2000 ছাত্রছাত্রী পান হারাইলো ভারতের সেবাদাসী হাসিনার পুলিশের গুলিতে। এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কারোর চোখে পড়ে না। তো এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান করে, সেজন্য কিছু কইছিলাম না এতদিন। কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব, কামটা আপনি খুব খারাপ করেছেন। আপনারা ওয়ার্নিং দিলাম, ডিজেল কেনার জায়গা পান না আপনি। হ্যাঁ, আরো তো 6টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন। এই যে দেখেন তো, ওই 6 দেশ থেকে ডিজেল কেনা যেত না কেন? ভারত থেকে তেল কেনার দরকার পড়লো। কুরকুরানিটা কই? জ্বালানি উপদেষ্টা সাহেব, আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সামেসি কোনে প্রচুর কাম করিচ্ছেন কলে, নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে? ইউনূস স্যার, আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনারা এই সিদ্ধান্ত নিতেছেন? নিলে জানান, আমরা তো আছি। যেই দল গত 10 বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে হতে পারে নাই, সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে, আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে। এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝতে পারছেন। মানে ওই দলকে কইতেছি যে আসতে চায় ক্ষমতায়, তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলেও সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না। হাসিনারে নামাইতে যদি 36 দিন লাগে, আপনারা 36 ঘন্টায় নামায় দেওয়া যাবে। খুব সাবধান, এটা ইন্টারনেটের যুগ, উন্নত প্রযুক্তির দুনিয়া, কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই। আমরা জানি
কিভাবে কি করতে হয়। আপনাদের চেয়ে আমরা অনেক ধাপ আগে, আমাদের সাথে পরামর্শ করেন, নইলে কি করতে গিয়ে কি খাইয়া ফিরে আসবেন তা কিন্তু বুঝতে পারবেন না। ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে, দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন, ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন। ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না, আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না। ইউনুস স্যার তো ভদ্র মানুষ, আপনি না পারলে আমাদেরকে বলবেন, আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরাই দিবে, লাগলে জায়গা মতো আগুন ধরাই দেবো।